আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, একটু রেসপন্স করবা। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞেস করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? কে কোন স্কুলে, কে কোন স্কুল থেকে আছো, জয়েন করেছো আমাকে জানাবা। আমার পরিচয়টা দিয়ে নিই, আমি তাজওয়ার হাসনাত তোহা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ, মানে সেকেন্ড ইয়ার। আর আমার কলেজ ছিল এক্স নটরডেম কলেজ, নটরডেম কলেজ ঢাকা। আচ্ছা, আমি 2023-24 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সেকেন্ড হয়েছিলাম। আমার পরিচয়টা এখানে লিখে দিই। আচ্ছা ঠিক আছে। সিয়াম বলছে হ্যাঁ আপনি লাস্ট ইয়ারে সেকেন্ড হয়েছিলেন না। হ্যাঁ আমি সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, অনেকে অনেক স্কুল থেকে জয়েন করছো, সবারটা পড়া যাচ্ছে না। অনেক ফাস্ট রেসপন্স, ঠিক আছে, তোমাদের সাথে সময় বেশ ভালোই কাটবে, তোমাদের রেসপন্স ভালো আছে। ওকে ঠিক আছে, আমাদের আজকের অধ্যায়ের নাম হলো খাদ্য এবং পুষ্টি। এই অধ্যায় থেকে তোমরা এর আগে অনেকগুলা ক্লাস করছো এবং আজকের ক্লাসেও সেটা ধারাবাহিকভাবে চলবে। এটা হচ্ছে লেকচার নাম্বার 43। ঠিক আছে। ওকে ঠিক আছে। দেখো, গত ক্লাসের বাড়ি কাজ দেওয়া হয়েছিল। মিতুর দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে গেছে, ডাক্তার তাকে টক জাতীয় ফল প্রতিদিন খেতে বললেন। অন্যদিকে তার ছোট বোন ঋতু রাতে চোখে খুবই কম দেখে। আচ্ছা, দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যাওয়া, এটা কোন রোগ? দ্যাট ইজ স্কারভি। তাহলে এটা হবে স্কারভি। আর টক জাতীয় ফল, এটা তো গেলই। রাতে চোখে খুবই কম দেখে, মানে রাত কানা। রাতে চোখে কম দেখে মানে কি? রাত কানা। আচ্ছা, তাহলে স্কারভি। স্কারভি এটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে হয়, ভিটামিন সি। আর রাত কানা, এটা কোন ভিটামিনের জন্য হয়? ভিটামিন এ এর জন্য হয়। তাহলে এটা যেন মনে থাকে, ভিটামিন সি, ভিটামিন এ। লেখা আছে মৃত্যুর রোগের লক্ষণগুলো বর্ণনা করো, তার মানে স্কারভির লক্ষণগুলো তোমাকে বর্ণনা করতে বলছে। আচ্ছা, আর ঋতুর রোগের কারণ সহ প্রতিরোধের ব্যবস্থা বিশ্লেষণ করো। কারণ কি? ভিটামিন এ। তাহলে ভিটামিন এ জাতীয় খাবার খাইতে হবে। এটাই হচ্ছে মূল থিম, আশা করি তোমরা সবকিছু লিখতে পারবা। ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এ, ঘ নাম্বারটা সলভ দিন। সলভ হচ্ছে, এটা হচ্ছে রাত কানা রোগ। তো রাত কানার জন্য এখানে কি লিখবা? রোগের কারণ। রাত কানার কারণ কি? ভিটামিন এ ঠিক মতো না খাওয়া, গত ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল। এবং লাস্টে প্রতিরোধের ব্যবস্থা, ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি বেশি খাইতে হবে। আচ্ছা ঠিক আছে। শাহেদ ভাই কোথায়? শাহেদ ভাই অসুস্থ কিছুটা। ওকে ঠিক আছে। ভিটামিন সি, ভিটামিন ডি, রিকেটস, অস্টিওম্যালসিয়া, ভিটামিন ই এবং ভিটামিন কে। আচ্ছা, তোমরা ভিটামিন অধ্যায়টা যেহেতু পড়াশোনা শুরু করতেছো, তো এটা আশা করি সবাই জানো যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর পানিতে দ্রবণীয় ভিটামিন, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন কারা? ভিটামিন বি এবং ভিটামিন সি। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন কারা? ভিটামিন এ, ডি, ই, কে। ওকে, কিসের ট্রিটমেন্ট দিব? আচ্ছা, ওষুধের নাম দিতে বলতেছে ওইগুলাকে। ঠিক আছে। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি আর সি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে। খুবই ইম্পর্টেন্ট এন্ড এগুলো খুবই রেগুলারলি পরীক্ষায় আসে। তারপর আসে ভিটামিন সি সম্পর্কে আজকে পড়বো। কি কি পড়বো আগে দেখে ফেলি। সি, ডি, ই, কে। তার মানে এ আর বি পড়া হয়ে গেছে, তাই তো? এ বি পড়ে ফেলছি, সি পড়বো এখান থেকে, ডি, ই, কে। ঠিক আছে। এটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে সি আর ডিটা। স্পেশালি ডিটা একটু বড় আর ই কে ছোট আছে।
তো ভিটামিন সি, প্রথম কথা হলো যত টক জাতীয় জিনিস আছে, যত টক জাতীয় যা কিছু আছে সবগুলো হলো ভিটামিন সি। আর সবুজ শাকসবজি, তাহলে যত টক জাতীয় খাবার আছে, ফলমূল, এগুলা হচ্ছে ভিটামিন সি। আর সবুজ শাকসবজি সেগুলা হলো ভিটামিন সি। দেখো তাহলে আমলকি, আনারস, পেয়ারা, কমলা লেবু, লেবু, আমড়া, সবুজ শাকসবজি, ফুলকপি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এক কথায় টক জাতীয় যা কিছু আছে মনে রাখবা, ফল জাতীয় যা কিছু আছে সেগুলা এইটা, আর যারা শাকসবজি আছে সেগুলা, এরা হচ্ছে ভিটামিন সি। তাহলে উৎস, আশা করি জিনিসটা বোঝা গেছে। এখানে বোঝার আসলে কিছু নাই, আলটিমেটলি মুখস্থ কেমনে মনে রাখবা সেটা আমি তোমার বলে দিছি। আচ্ছা, তারপর আসো কাজ। কাজ কি করে? পেশি ও দাঁত মজবুত করে। দেখো ভিটামিন সি সম্পর্কে যদি ভিটামিন সি আমার চোখ মানে আমাকে কেউ বলে ভিটামিন সি উচ্চারণ করে, আমার মাথায় প্রথম যে শব্দটা আসে সেটা হলো স্কারভি। স্কারভি মানে হচ্ছে দাঁতের গুড়ালি ড্যামেজ হয়ে যায়, সেখান থেকে রক্ত পড়ে। তাহলে অবশ্যই পেশি ও দাঁত মজবুত করা হবে এর কাজ। তাহলে এটা গেল, এটা তো বোঝাই যায়। যদি ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, মানে দাঁত মজবুত থেকে আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, তখন ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে দাঁতকে মজবুত করা। তাহলে এটা আমাদের আনসার গেল। ক্ষত নিরাময় ও চর্মরোগ রোধে সহায়তা করে। ক্ষত নিরাময় মানে কি? যেখানে দাঁত থেকে রক্ত পড়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্লাড পড়তে থাকে আর কি, আস্তে আস্তে ব্লাড বের হয়। তো এই ক্ষতগুলা নিরাময় করতে সাহায্য করে। এছাড়া চর্মরোগ রোধে সাহায্য করে। এটার একটা রিজন আছে, রিজন হচ্ছে ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তোমাদের বললে বুঝতে একটু অসুবিধা হইতে পারে, জাস্ট রিজনটা আমি বলে ফেললাম, যে এরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ কোন ধরনের জারণ বিক্রিয়া যখন ঘটে বইয়ের মধ্যে, তোমার বডির মধ্যে, তোমার শরীরে যখন কোন ধরনের জারণ বিক্রিয়া ঘটে, তখন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই ভিটামিন সিটা। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? জারণ বিক্রিয়া যেখানে ঘটবে সেখানে গিয়ে বাধা দিবে। জারণ কথার অর্থ হলো ভাঙন। বডির মধ্যে বিভিন্ন স্ট্রাকচার যখন ভাঙতে থাকে তখন জারণ বিক্রিয়া ঘটে। জারণ বিক্রিয়া নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, কেমিস্ট্রির মধ্যে একটা চ্যাপ্টারই আছে জারণ এবং বিজারণ নিয়ে। তো তোমাদের জাস্ট জারণ কথাটাকে যদি এক কথায় বলতে বলো আমাদের বায়োলজির দৃষ্টিকোণ থেকে, তাহলে জারণ মানে হলো ভাঙন। জারণ বিক্রিয়াকে প্রিভেন্ট করতে বা প্রতিরোধ করার জন্য হেল্প করে কে? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই ভিটামিন সিটা। তাহলে এখানে এখন থেকেই জেনে রাখো, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। জারণ বিক্রিয়া এর প্রতিরোধে সাহায্য করে, এবং এই জারণ বিক্রিয়ার কারণেই কাইন্ড অফ এই চর্মরোগ রোধে সহায়তা করতে পারে। তো এটার মেকানিজম তো এখন তোমাদের বললে বুঝবা না, জাস্ট আপাতত তোমাকে একটু মনে রাখতে হবে, ভবিষ্যতে ক্লাসে এসে জানতে পারবা। কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করা, এই হচ্ছে আমাদের তিনটা কাজ। রামিসা বলছে সাউন্ড কম শোনা যাচ্ছে, তো সাউন্ড ঠিকই আছে, তোমার ফোনে সাউন্ড বাড়াইতে হবে। পেশি দাঁত মজবুত করা, ক্ষত নিরাময় ও চর্মরোগ রোধে সহায়তা করা, আর কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করা, এই তিনটা খুবই ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই ভিটামিন সি এর কাজ বেস্ট ইম্পর্টেন্ট। মনে রাখবা ভিটামিন সি 3 অক্ষরের শব্দ, মানে 3 অক্ষরে। তো সি কি? সি সরি মানে 3 অক্ষরের না। ইংলিশে যদি তুমি অ্যালফাবেট বলতে শুরু করো তাহলে এ বি সি মানে থার্ড অ্যালফাবেট বা থার্ড লেটার। তাহলে থার্ড লেটার যেহেতু, তার মানে এখানে কাজ থাকবে 3টা, মনে রাখো। তাহলে এই হচ্ছে 3টা কাজ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো এখন দেখো ভিটামিন সি যদি না খাই বা ভিটামিন সি যদি আমার বডিতে ঘাটতি থাকে, তাহলে কি হবে? কি হবে? স্কারভি ডিজিজটা হবে। আচ্ছা, স্কারভি মানে কি? স্কারভির মধ্যে দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়। অনেকের দেখবা যে অনেক সময় স্কারভি হলে দাঁতের মাড়িটা ফুলে যাচ্ছে, দাঁতের গুঁড়া আলগা হয়ে যায় এবং গুঁড়া থেকে রক্ত পড়ে। যেহেতু মাড়িটা তখন ফুলে যাচ্ছে, তখন দাঁতের গুঁড়াটা আলগা হয়ে যাচ্ছে এবং গুঁড়া থেকে রক্ত পড়ে। এই এটা অনেক অনেক দেখা যায়, মানে স্কারভি ডিজিজটা অ্যাভেলেবল দেখা যায়। দাঁতের এনামেল উঠে যায়। এনামেল তো পড়ছো তাই না? একটা হলো এনামেল আর একটা ডেন্টিন। এনামেল, এখান থেকে দাঁতের এনামেলটা উঠে যায়, এতে অকালে দাঁত পড়ে যেতে পারে। এক কথায় দাঁত নিয়ে যা কথাবার্তা বলা যায় আর কি। তাহলে দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে দাঁতের এখান থেকে রক্ত পড়তে পারে এবং দাঁতের গুঁড়া আলগা হয়ে যেতে পারে, দাঁত পড়ে যেতে পারে, দাঁতের এনামেল উঠে যেতে পারে। তারপর গ্রন্থি ফুলে যায়। এখানে দাঁতের মধ্যে তো আর গ্রন্থি থাকে না, এই আশেপাশে এখানে কিছু গ্রন্থি থাকে যেগুলো থেকে লালা নিঃসৃত হয়, যেগুলো এখানে আমাদের বিভিন্ন প্রোটেকশনে হেল্প করে। সো এই গ্রন্থিগুলো ফুলে যাইতে পারে,
যার ফলে মুখে ব্যথা হয়। মুখে দেখবা যে যখন দাঁতের মধ্যে সমস্যা তখন মুখে কথা বলতে অনেক অসুবিধা হয়। তোমাদের অনেক পড়ছো না যে দন্তবর্ণ অনেকগুলো আছে, 5টা না 7টা দন্তবর্ণ আছে। এই দন্তবর্ণ গুলা উচ্চারণ করার জন্য কি লাগে? দাঁত লাগে। যদি দাঁতের মধ্যে তুমি টাচ করলে ব্যথা লাগে তখন কিন্তু তুমি ঠিক মতো কথা বলতে পারবে না। তখন কথা বলতে গেলে ওই দন্তবর্ণ যখন আসবে তখন তোমার দাঁতের মধ্যে ব্যথা লাগবে এবং তুমি আলটিমেটলি ব্যথা পাবা, তাহলে মুখে ব্যথা হবে। রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, ঘা শুকাতে দেরি হয়। এটা ইম্পর্টেন্ট কথা। এতক্ষণ সবকিছু দাঁত নিয়ে পড়ছি, এটা কিন্তু রক্তক্ষরণ নিয়ে। রক্তক্ষরণ নিয়ে আমরা সামনে আরো পাবো। তো এখান থেকে একটু মনে রাখো, রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না কোন ডিজিজ, কোন ভিটামিনের জন্য? ভিটামিন সি এর অভাবের জন্য। অন্যান্য রোগ বিশেষ করে সর্দি কাশি সহজে আক্রমণ করতে পারে। আচ্ছা ঠিক আছে। দাঁতে টক লাগে কেন? ভাই একে দেখান, কি একে দেখাবো? তো থ দ ধ দন্ত ন, হ্যাঁ এগুলো হচ্ছে দন্তবর্ণ। এনামেল মানে কি ভাইয়া? দাঁতের গঠন পড়ো নাই তোমরা? ওয়ার আর ইউ ফ্রম? আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছি, ঢাকা মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে আছি। আচ্ছা দাঁতের গঠন পড়ো নাই, দাঁতের মধ্যে দুইটা স্ট্রাকচার থাকে, একটা এনামেল আর একটা ডেন্টিন। আপাতত এতটুকু জানো, নাহলে আবার কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা। ক্লাস 9-এ উঠলেই জানতে পারবা দাঁতের গঠন। যদি তোমাকে দাঁতের গঠন পড়ে তখন দাঁতের গঠন তোমাদের পড়তে হবে, তো আলটিমেটলি বায়োলজি কঠিন লাগা শুরু করবে। জাস্ট এটাই মনে রাখো, দাঁত দুইটা স্ট্রাকচার নিয়ে গঠিত। স্লাইড না নিলেও পারতাম। এটা হচ্ছে মূল পার্ট। এখানে ডেন্টিনটা হচ্ছে অনেকটা দাঁতের কাভারিং এর মতো কাজ করে, আর দাঁতের মূল অংশটা হলো এনামেল। ওকে, দাঁতের মূল পার্টটাই হলো এনামেল আর দাঁতের কাভারিং হিসেবে কাজ করে ডেন্টিন। ঠিক আছে, এখান থেকে বাকি কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আই এম ফ্রম সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা ঠিক আছে। ডেন্টিন থেকে কি ডেন্টিস্ট? আচ্ছা, ডোন্ট কথার অর্থ হলো দাঁত, এখান থেকে আসছে মূলত ডেন্টিস্ট। এনামেল দেখতে কেমন হয়? এনামেল দেখতে দাঁতের মতোই হয়। যদি এটা বলো, কি আঁকলাম? এটা হচ্ছে এনামেল এবং তার বাইরে এখানে কার্বনিক হিসেবে কাজ করে ডেন্টিন। আরো এখানে কিছু আছে, মজ্জা টজ্জা রক্তনালী অনেক কিছু আছে। টিথ মানে দাঁত, হ্যাঁ। ভাই এনডিসির, হ্যাঁ আমি এনডিসিতে ছিলাম, মানে আমার কলেজ এক্স কলেজ হচ্ছে নটরডেম কলেজ। আচ্ছা, রাজউত্তর অনেকে আছে। ডিএমসি তে যেতে পারবো কিভাবে? তুমি কি চান্স পেয়ে যাইতে চাও নাকি চান্স পাওয়ার আগে ডিএমসি দেখার জন্য যাইতে চাও? ভাই মানুষের শরীর কত ডিগ্রি পর্যন্ত গরম হইতে পারে? আনুমানিক 40 ডিগ্রি। চান্স পেয়ে যেতে চাও, ওকে। চান্স পাওয়ার জন্য ক্লাস করতে হবে, আর ডিরেক্ট চলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে হবে। ওকে। লালা গ্রন্থি ফুলে গেছে তাই ডক্টর বেশি বেশি টক খেতে বলেছেন। ওকে, কি আঁকলেন ভাই? তোমাদের তো আসলে দাঁতের স্ট্রাকচার কখনো পড়ো নাই, তো এটা না জানা থাকলেই ভালো। জাস্ট এটাই জানো, দাঁত মূলত দুইটা পার্ট নিয়ে গঠিত, যার মূল অংশকে বলা হয় এনামেল আর কাভারিং হিসেবে থাকে ডেন্টিন। বাকিটুকু ক্লাস 9-10-এ আছে। ডিএমসি কি টুরিস্টরা যেতে পারে? হ্যাঁ, যাওয়া যায়। ডিএমসি ক্র্যাক করতে চাই, ঠিক আছে ক্লাসের মধ্যে থাকো, আমি ভাই কথা বলতে বলতে বলে দিব। ডান কলাম বোঝান। আচ্ছা, এটা হচ্ছে এখানে বলা আছে যে কি করলে স্কারভি হবে না। এখানে হলো এটা প্রতিরোধ, কি করলে স্কারভি হবে না, এটা হলো প্রতিকার। স্কারভি হইলে কি করতে হবে? দেখো, কোন একটা রোগ হইলে কি করতে হয়? ডাক্তার দেখাইতে হয়। এই হচ্ছে লেখা আছে, রোগ হইলে ডাক্তার দেখাইতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর লাস্টে প্রতিরোধ। ভিটামিন সির অভাবে হয়েছে তাই না, তাহলে ভিটামিন সি খাওয়াইতে হবে। খুবই কমন সেন্স। ভিটামিন সির অভাবে হয়েছে, ভিটামিন সি খাওয়াইতে হবে। কোলের শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে, কারণ মায়ের দুধের মধ্যেও ভিটামিন সি থাকে। ফলের রস, সবজির স্যুপ খাওয়াতে হবে। এগুলো হচ্ছে কথাবার্তা। খুবই ইজি না?
এটা খুবই ইজি জিনিস, এবং কয়েকটা জিনিস তোমাকে এখানে মুখস্থ করতে হবে। মোস্ট অফ দ্য টপিক ইজ মুখস্থ, আর কয়েকটা জিনিস হচ্ছে কমন সেন্স। মূলত সায়েন্সের টপিক আসলে না খুব একটা, এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে সাধারণ জ্ঞান। প্রতিকার পরেরটা না, না প্রতিকার হচ্ছে এটা, এটা প্রতিরোধ। প্রতিকার আর প্রতিরোধের মধ্যে পার্থক্য কি? তোমার কোনো একটা ডিজিজ বা কোনো একটা রোগ যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, এগুলা হলো প্রতিকার। আর প্রতিরোধ মানে বোঝায় এইটা যাতে না হয় তার জন্য। যেমন আমার এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, যদি এরকম হয় যে আমার কোনো একটা ডিজিজ হইল, ফর এক্সাম্পল জ্বর, জ্বর হওয়ার পরে আমার ওষুধ খাইতে হবে, ওষুধ খাওয়াটা হলো প্রতিকারের অংশ। আর যাতে ওষুধ জ্বর না হয় সেজন্য আমি কি করব, রাতে খুব বেশি এসি ছাড়বো না, তারপর ফ্যান খুব বেশি স্পিডে ছাড়বো না, বা এসি যেটাই হোক আমি ছাড়ি, খুব বেশি স্পিডে চালানো যাবে না। তারপর হচ্ছে বেশি সময় গোসল করা যাবে না। তারপর যতটুকু টেম্পারেচার থাকা উচিত, নর্মাল যেভাবে থাকা উচিত সেভাবে থাকবো, ডেইলি লাইফস্টাইল মেনটেন করব, খাওয়া দাওয়া ঠিক টাইমে করব। ইত্যাদি করলে জ্বর না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে এটা হচ্ছে প্রতিরোধের স্টেপ। ওকে, পরের স্লাইডে যাই। ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎসগুলো তোমাকে একটু পড়তে হবে। এখানে কি, তেল আর দুধ জাতীয় জিনিসপাতি। তাহলে ভোজ্য তেল, দুধ, তেল, ডিমের কুসুম, এটা স্পেশাল, মনে রাখো। ডিমের কুসুমের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়, মনে রাখবা। ড থেকে ডিম, ড থেকে ডিমের কুসুম। ওকে, দুধ আর ডিমের মধ্যে পাওয়া যায় দুধ, তেল আর ডিম। আর মাখন কি দুধ থেকে তো আসে, ঘি, চর্বি, এগুলো সব কি দুধ থেকে আসে। আলাদা করে আছে ইলিশ মাছ। তাহলে মনে রাখার ট্রিক্স বলে দিই, দুধ জাতীয় যা জিনিস আছে, তেল জাতীয় যা জিনিস আছে, আর ডি থেকে ডিম, আলাদা করে ইলিশ মাছ। এই দুইটা কথা মনে রাখো। তাহলে ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। কাজ কি? অস্থি ও দাঁতের কাঠামো। এক কথায় মনে রাখবা, তোমার বডির মধ্যে হাড় রিলেটেড, বডির হাড়, হাড্ডি বা অস্থি যেটাই বলো তুমি, ইংলিশে বললে বোন, এই জিনিসটা রিলেটেড যা কিছু আছে সবকিছুর জন্য ভিটামিন ডি। ভিটামিন ডি মানেই অস্থি রিলেটেড কিছু। তোমার বডির মধ্যে অস্থি রিলেটেড কিছু হয়েছে মানে তোমার বডির ভিটামিন ডি কম। ঠিক আছে। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। সেখানে কিছু কথাবার্তা আছে। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। ভিটামিন ডি থেকে তিনটা কথা মনে রাখবা। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, কিডনিতে ক্যালসিয়াম পুনঃশোষণ বাড়ায়, কিডনিতে ক্যালসিয়াম পুনঃশোষণ বাড়ায়। আর অস্থির মধ্যে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে ভিটামিন ডি এর মেইন তিনটা কাজ। এই অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রিত রাখার মাধ্যমেই সে মূলত অস্থি বলো। আর দাঁতের কাঠামো মানে কি, সেখানে অস্থি আছে না, ক্যালসিয়ামের পার্ট আছে না, তো দাঁতের মধ্যেও ক্যালসিয়ামের পার্ট আছে। আলটিমেটলি অস্থিটা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, অস্থির গঠন বা স্ট্রাকচার, ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে আমার একটা পয়েন্ট গেল এটা। অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, তো বলছি অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করবে। কার কাজ? ভিটামিন ডি এর কাজ, এটাও গেল। রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। এখানে কিছু হরমোনাল কথাবার্তা আছে, আমি ওদিকে যাব না, কারণ তোমরা এখনো ওইটা বুঝবা না, বললে বুঝবা না। তো রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে কিভাবে? এই কিডনিতে ক্যালসিয়াম পুনঃশোষণের মাধ্যমে। অর্জিতা বলছে সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, কথাটা ভুল। কেন ভুল একটু পরে বলতেছি। আজমিনী বলছে ভিটামিন ডি এর অভাবে তো রিকেটস ডিজিজ হয় না। হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। আপনি কোন স্কুলে পড়েছেন? আমার স্কুলের নাম ছিল শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি হাই স্কুল, হবিগঞ্জ। ওকে, ডান। ভিটামিন ডি এর কাজ তিনটা বোঝা গেছে আশা করি। আর যেটা বলছে বায়োলজি মিন্স মুখস্থ, তাই না? এটা আসলে ফুলি বায়োলজির মধ্যে পড়ে না, এটা সাধারণ বিজ্ঞান। বায়োলজির ভিতরে অনেক কিছু বোঝা যাচ্ছে, মানে বায়োলজিতে অনেক ভালো জিনিস আছে আর কি। এটা বায়োলজির মধ্যে এতটাও ডিপ বায়োলজি না, এটা সাধারণ জ্ঞান। ভিটামিন ডি এখানে দেখো,
লোহার শোষণ সঞ্চয় হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। তোমরা কি লোহা সম্পর্কে জানো? লোহার আসলে জিনিসপাতি বললে অনেক কিছু বলা যায়। লোহার মধ্যে দুইটা আয়ন থাকে, একটা Fe2+ আর একটা Fe3+। আমাদের বডি এই Fe2+ কে শোষণ করতে পারে, কিন্তু Fe3+ কে শোষণ করতে পারে না, বুঝছো? Fe2+ কে শোষণ করতে পারে, Fe3+ কে শোষণ করতে পারে না। এই জন্য ভিটামিন ডি এর মাধ্যমে Fe2+টা কনভার্ট হইতে পারে, Fe3+টা Fe2+ এ কনভার্ট হইতে পারে আর কি, যার মাধ্যমে লোহার শোষণ ঘটবে। তো ভিটামিন ডি যদি না থাকে তাহলে কি হবে? লোহার শোষণ ঘটতে পারবে না। শোষণ যদি না ঘটে তাহলে সঞ্চয় হইতে পারবে না। আর লোহার মাধ্যমে হিমোগ্লোবিন যুক্ত থাকে, তাহলে লোহার সাথে যেহেতু হিমোগ্লোবিন যুক্ত থাকে, তার মানে হিমোগ্লোবিনও তৈরি হইতে পারবে না। হিমোগ্লোবিন যদি তৈরি হইতে না পারে তাহলে কি কোষের মধ্যে যে অক্সিজেনের পরিবহন, এটাও সম্ভব না। নাজিফা বলছে ছোটবেলা থেকেই তো শুনে এসেছি রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। এখানে একটা কথা আছে, বলতেছি। আচ্ছা, লোহার শোষণ, এটা আশা করি বোঝা গেছে। তার তারপরের পয়েন্ট হচ্ছে রিকেটস। রিকেটস একটা ছবি দেখে আসি আমরা। রিকেটস ছোটদের ক্ষেত্রে রিকেটস হয়ে থাকে, আর বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া হয়ে থাকে। ছবিগুলো একটু দেখি আমরা। একটা রিকেটস আর অস্টিওমেলাসিয়া, ছবিগুলো একটু দেখি। অস্টিওমেলাসিয়া কি অ্যাডাল্ট রিকেটস বলে, মানে বড়দের, মানে ছোটদের জন্য এটা রিকেটস, বড়দের ক্ষেত্রে নাম হয়েছে অস্টিওমেলাসিয়া। আহনাফ জিজ্ঞেস করছে আমি মেডিকেলে কততম হয়েছিলাম? সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, এটা দেখতেছো ধনুকের মতো পা বেঁকে আছে। অস্টিওমেলাসিয়ার ক্ষেত্রে সেম জিনিসটাই, কিন্তু পা বেঁকে আছে। আচ্ছা ঠিক আছে, দেখো রিকেটস কিসের জন্য হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। এবং ভিটামিন ডি কি সবসময় ক্যালসিয়াম নিয়ে চলে না? ভিটামিন ডি যেখানে আছে সেখানে ক্যালসিয়ামের অভাব আছে, মানে ভিটামিন ডি যেখানে নাই সেখানে ক্যালসিয়াম নাই, ভিটামিন ডি যেখানে আছে সেখানে ক্যালসিয়াম আছে। তাহলে ভিটামিন ডি যেহেতু অভাব আছে, তার মানে কি ক্যালসিয়ামের অভাব আছে। তাহলে ক্যালসিয়ামের যদি অভাব থাকে তখন কি হবে? হাড় নরম হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবা যে আমাদের হাড়ের মধ্যে 97%ই হলো ক্যালসিয়াম, বুঝছো? হাড়ের মধ্যে বেশিরভাগ জিনিস হলো ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম যদি এখানে মোস্ট অফ দ্য টপিক হয়, ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে কি হবে? হাড় নরম হয়ে যাবে না? তাহলে হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। ধরো আমার একটা জিনিসের মধ্যে যা কিছু থাকা দরকার তার মেইন জিনিসটাই নাই। আজকে ক্লাসের মধ্যে ক্লাস হবে, আমি নাই, তাহলে কি ক্লাস হবে? হবে না। তো এইরকম আর কি, শিশুদের হাড় নরম হয়ে যায়, বৃদ্ধি ব্যাহত হয়। এইটা কেন হয়? কারণ ভিটামিন ডি আর ক্যালসিয়াম নাই। তাহলে রিকেটসের প্রথম ফিচারটা হচ্ছে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়। ওকে। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, দেখতেই তো পারতেছো ধনুকের মতো বেঁকে গেছে, এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায়। যেহেতু পায়ের হাড় বেঁকে যাচ্ছে, পায়ের সাথে কি আরো অন্যান্য হাড়গুলো জড়িত না? একটা পায়ের সাথে, পায়ের হাড়ের সাথে এখানে কোমরের হাড়গুলো জড়িত, কোমরের সাথে আবার বুকের হাড়গুলো জড়িত, পেটের হাড়গুলো জড়িত। তো সব মিলায়ে এখানে যেহেতু পায়ের হাড়গুলো বেঁকে গেছে, অন্যান্য হাড়গুলো বেঁকে যায়। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হাত পায়ের অস্থিসন্ধি বা গিঁট ফুলে যায়। অস্থিসন্ধি মানে হচ্ছে জয়েন্ট, যেমন কনুই একটা জয়েন্ট, হাঁটু একটা জয়েন্ট, পায়ের মধ্যে গুড়ালি একটা জয়েন্ট। তো এই জয়েন্ট গুলা বেঁকে যায়। এখানে কোনগুলা বেঁকে যাবে? ইন জেনারেল দেখা যায় হাঁটুর যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্টটা বেঁকে যায়। বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়। বুকের হাড় বলতে বোঝায় বা পাঁজরের হাড় বলতে বোঝায় এইটাকে, রিবস কে বোঝায়। এখানে অনেকগুলা রিবস আছে, রিবস আছে 24টা আছে টোটাল সব মিলাই। তো এই হচ্ছে এখানে আমাদের পাঁজরের হাড় বেঁকে যায়। কয়টা আছে? 24টা আছে। জানলে জানো, না জানলে পরবর্তীতে জানতে পারবা। তো অন্যান্য অধ্যায় আছে বা বড় ক্লাসে আছে। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। কি কি পয়েন্ট বললাম রিকেটস এর ক্ষেত্রে? ফার্স্ট পয়েন্ট কি? এখানে আমাদের শিশুদের হাড় নরম হয়ে যায়, বৃদ্ধি ব্যাহত হয় গেল। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, যার চাপে অন্যান্য যে হাড়গুলো আছে সেগুলো বেঁকে যায়। অস্থিসন্ধি ফুলে যায়, অস্থিসন্ধি কাইন্ড অফ নরম হয়ে যায়, গিট ফুলে যায়। আর লাস্ট পয়েন্ট, পাঁজরের হাড় বেঁকে যায়। ওকে। এখানে কি করতে হবে? যদি কারো ক্ষেত্রে রিকেটস হয়, ডাক্তার দেখাইতে হবে ভাই, কমন সেন্স। ওষুধ খাইতে হবে আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাইতে হবে, এই হচ্ছে কথা। তো কারোর ক্ষেত্রে ভিটামিন ডি জনিত যদি ধরো তোমার একটা জিনিসের অভাব আছে, তাহলে এটা অভাব ফিল আপ করতে হয় কি দিয়ে? ওই জিনিসটা খেয়ে না, তাহলে ভিটামিন ডি এর অভাবে হয়েছে, তার মানে ভিটামিন ডি খাইতে হবে। আলটিমেটলি কথা হলো এটা। পায়ের হাড়গুলো কেমনে বেঁকে যায়? এই যে বেঁকে গেছে,
ভিটামিন ডি শরীরে থাকে আর সূর্যের আলোতে সক্রিয় করে, ইয়েস এটা ঠিক আছে বলতেছি। ওকে, এটা আশা করি বোঝা গেল রিকেটসের লক্ষণ। যদি পরীক্ষায় লক্ষণ জিজ্ঞেস করে তাহলে এটা দিবা, যদি জিজ্ঞেস করে প্রতিকার লিখো তাহলে প্রতিকার লিখবা এটা, আর যদি লিখে প্রতিরোধ লিখো তাহলে প্রতিরোধ লিখবা এটা। প্রথম কথা হলো প্রতিরোধ কেমনে যাতে না হয়, রিকেটস না হওয়ার রিজন কি, না হওয়ার বই কি, ভিটামিন ডি আমি খাওয়াই দিব। হওয়ার আগে খাওয়াই দিলে তো ভালো, হইলে পরে আর খাওয়াইতে হচ্ছে না। সূর্য রশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায়, শিশুকে কিছুক্ষণের জন্য রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত। এর মানে এই না যে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে, সূর্যের আলোর কাছে গেলে ভিটামিন ডি তোমার উপর এভাবে এভাবে পড়তেছে, এরকম না। তোমার বডির মধ্যেই ভিটামিন ডিটা থাকে, কিন্তু সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তোমার স্কিনের মধ্যে মানে ত্বকের মধ্যেই, ত্বকের নিচে, এখানে ত্বকের নিচের মধ্যেই তোমাকে ভিটামিন ডি তোমার বডির মধ্যেই আছে, জন্মগত ভাবেই থাকে, ঠিক আছে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু যখন তুমি রোদের মধ্যে যাবা, সূর্যের যে আলো আছে, সূর্যের আলোর কারণে এই যে ত্বকের মধ্যে থাকা ভিটামিন ডি ইনঅ্যাক্টিভ ফর্মটা, এই নিষ্ক্রিয় অবস্থাটা সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয় কোথায়, কিডনিতে, যে ত্বকের নিচ থেকে এটা লিভারে যায় প্রথমে। লিভার মানে যকৃৎ, লিভারে যাওয়ার পরে সেটা কিডনির মধ্যে যায়, কিডনির মধ্যে যে সে একদম ফুললি অ্যাক্টিভেটেড হয়। তাহলে এই যে সূর্যের আলোর কাছে কেন যাইতে বলতেছে, বা বাচ্চাদেরকে রোদের আলোতে কেন যাইতে বলতেছে, বলতেছে যাতে এখানে গেলে পরে ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হয়ে গেলে তখন সেটা ভিটামিন ডি কাজ করতে পারবে। ভোরের রোদে ভিটামিন ডি থাকে কি, রোদের মধ্যে কোনোদিনই থাকে না, তোমার বডির মধ্যে থাকে, রোদের মধ্যে গেলে সেটা অ্যাক্টিভেটেড হয়। বুঝছো? সদ্য জন্ম নেওয়া শিশুদের রোদে তাপ দেওয়া হয়, রোদে তাপ দেওয়া হয় তখন চোখ আর জননাঙ্গ এই দুইটা জিনিস ঢেকে তারপর রোদে তাপ দিতে হবে। কালো বর্ণের মানুষেরও হয়, সবার জন্যই হয়। রিকেটস কি বড় হওয়ার পরেও হয়? ছোটবেলায় এটাকে রিকেটস বলে, আর বড় বেলায় সেটাকে অস্টিওমেলসিয়া বলে। এখন আর আসো আমরা অস্টিওমেলসিয়া নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, অস্টিওমেলসিয়া কি আছে এখানে, ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে, ওই আগে যা বললাম তাই। ক্যালসিয়ামের সাথে তার যমজ ভাই ফসফরাসের সঞ্চয় কমতে থাকে, ক্যালসিয়াম আর ফসফরাস। আর থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে। এই যে ক্যালসিয়াম আর ফসফরাস, এই দুইটা জিনিস নিয়ে সবসময় ডিল করে থাইরয়েড গ্রন্থি। আমি আজকেও মেডিকেলের জন্য পড়তেছিলাম আর কি, তো থাইরয়েড গ্রন্থি পড়তেছিলাম। থাইরয়েড গ্রন্থি ক্যালসিয়াম আর ফসফরাসের সঞ্চয় কমতে থাকে, থাইরয়েড গ্রন্থি যেহেতু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। অস্থি দুর্বল হয়ে যায়, অস্থির কাঠিন্য কমে যায়। এগুলো তো এজ ইউজুয়াল কথাবার্তা যেগুলো আমরা এখানে পড়ে আসছি, এটাই আবার এখানে লিখে দিছে। জাস্ট এখানে আলাদা করে ফসফরাসের সঞ্চয়ের কথা মনে লিখে নতুন লিখছে, আগেটার মধ্যে কিন্তু ফসফরাসের কথা বলে নাই। তাহলে এখানে যদি ফসফরাসের কথা বলে অস্টিওমেলসিয়ার কথা মনে রাখো। এখানেও কি সেম কথা, ভিটামিন ডি আর ক্যালসিয়াম খাওয়াইতে হবে, আর এগুলো হচ্ছে সেম কথা, আমরা এগুলো সব পড়ে আসছি আগে, সব আগের কথা। ভিটামিন ডি বোঝা গেল। স্কিনে ট্যানিং কেমনে হয়? ট্যানিং মানে, ট্রেনিং মানে তো চামড়া প্রক্রিয়াজাতকরণ। ট্রেনিং বলতে কি বোঝাচ্ছ? কি খাইলে লম্বা হব? গ্রোথ হরমোন বাইরে থেকে নিয়ে আসতে পারলে লম্বা হইতে পারবা। কোন সময় রোদ লাগানো উচিত? তুলনামূলকভাবে একদম সূর্য যখন মাঝ আকাশে আসে ওই সময় না, মানে একটু কম টাইমে, অর্থাৎ সূর্য যখন একটু কম প্রখর থাকে তখন। তবে এটা বলা হয় যে 10টা থেকে একদম, সরি 9টা থেকে 3টা এই টাইমের মধ্যে অন্তত 15 থেকে 30 মিনিট সূর্যের আলোর মধ্যে থাকা উচিত। অত সব মনে রাখবো কিভাবে, খুব বেশি জিনিস তো নাই এখানে। দেখো সবকিছু বানাই বানাই বলা যায়। ভিটামিন সি উৎস, তোমার দুনিয়া যত ফল জাতীয় খাবার খাইছো সব ফলের নাম বলে দিবা, যত সবজি খাইছো সব সবজির নাম বলে দিবা। আর কাজটা একটু মনে রাখতে হবে, যেখানে দাঁত আর চামড়া রোগ মানে চর্মরোগ, তাহলে এই দুইটা রোগ নিয়ে ডিল করে। স্কার্ভি কি, দাঁত থেকে রক্ত পড়তে থাকে, দাঁতের মাড়ি নরম হয়, দাঁত থেকে এনামেল উঠে যায়, ইত্যাদি ইত্যাদি। দাঁত নিয়ে যত কথা। আর রক্ত ক্ষরণ হইতে থাকে, রক্ত যদি একবার ক্ষরণ হওয়া শুরু করে তখন আর বন্ধ হয় না। আর প্রতিকার কি, ডাক্তারের পরামর্শ। প্রতিরোধ কি, ভিটামিন সি না খাওয়ার জন্য যেহেতু হয়েছে তাহলে ভিটামিন সি খাইতে হবে। ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে সবকিছু দুধ আর তেল সাথে আলাদা করতে বলতে বলছিলাম, যে ভিটামিন ডি থেকে ডিমের কুসুম, আর সবচেয়ে আলাদা হচ্ছে ইলিশ মাছ। কাজ কি, এখানে সব ক্যালসিয়াম রিলেটেড কাজ। ক্যালসিয়াম শোষণ ঘটায়, ক্যালসিয়াম পুনঃশোষণ ঘটায়, ক্যালসিয়াম অস্থির মধ্যে নিয়ন্ত্রণ করে। আর ভিটামিন ডি না যদি না খাই তখন কি হবে, ছোটদের ক্ষেত্রে রিকেটস, বড়দের ক্ষেত্রে অস্টিওমেলসিয়া। রিকেটস কাদের ক্ষেত্রে হয়,
রিকেটস হলে কি হয়, এই ছবির কথা মনে রাখবা। পা ধনুকের মতো বেঁকে যায়, পায়ের জন্য অন্যান্য হাড় বেঁকে যায়, পাঁজরের হাড় বেঁকে যায়, অস্থিসন্ধি ফুলে যায়, শেষ। অস্টিওমেলসিয়া কি রিকেটস এর মতোই, জাস্ট বড়দের ক্ষেত্রে হলে বড়দের যে রিকেটস সেটার নাম দিছে অস্টিওমেলসিয়া। যদি প্রতিকার বলে কি, ডাক্তার দেখাইতে হবে, ওষুধ খাইতে হবে, শেষ। যদি প্রতিরোধ বলে ভিটামিন ডি খাইতে হবে, এবং সূর্যের আলোর মধ্যে যেহেতু ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হয় বা সক্রিয় হয়, সেই জন্য সূর্যের আলোর কাছে যাইতে হবে। এই হচ্ছে ওভারঅল ভিটামিন ডি। ভিটামিন ডি পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। থাইরয়েড কি একটা গ্রন্থি যেটা হচ্ছে ভিটামিন, সরি, থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি যেটা দিয়ে ক্যালসিয়াম এবং ফসফরাস এইটার মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ডিএমসি তে ফার্স্ট কে হয়েছিল, আমার বছর না এই বছর? এই বছর সুশোভন হয়েছিল। ফারদিন বলছে পোশাক ধারণ করা অবস্থায় কি সূর্যের আলো আমাদের শরীরের ভিটামিন ডি অ্যাক্টিভেট করতে পারে? ডিপেন্ড করতেছে পোশাকটা কতটুকু গাঢ়। থাইরয়েড বৃদ্ধির ফলে কি মানুষ লম্বা হয়? হ্যাঁ। আচ্ছা, অনেক কথা বলতেছো। এরপর দেখি আমরা ভিটামিন ই আর ভিটামিন কে। এখানে হচ্ছে ভিটামিন ই নিয়ে কথাবার্তা লিখছে। ভিটামিন ই মনে রাখবা, ভোজ্য তেল, শস্য দানা, যকৃৎ, মাছ মাংসের চর্বি। এখানে শস্য দানা টপিকটা মনে রাখো, যকৃৎ মনে রাখো। আর ভোজ্য তেল আমরা কোথায় পাইছি? ভিটামিন ডি তেও পাইছি। মাছ মাংসের চর্বি বহু জায়গায় আছে। ভিটামিন ডি ই মনে রাখলা। এটা কি কাজ করে? কোষ গঠনে সহায়তা করে, কিছু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় হেল্প করে। এখানে ভিটামিন খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসলে এমসিকিউতে আসতে পারে। কোষ গঠনে সহায়তা করে, ভিটামিন শরীরে কিছু ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা যদি কোষ গঠনে সহায়তা করে বললে কোথায় করে, আসলে কোথায় বলে? তোমরা তো কোষের গঠন পড়ছো তাই না? প্লাজমা মেমব্রেন পড়ছো? এই প্লাজমা মেমব্রেন পড়ছো? প্লাজমা মেমব্রেন যদি পড়ে থাকো, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে যে তারল্য আছে না, প্লাজমা মেমব্রেন কি ফ্লুইড টাইপের। প্লাজমা মেমব্রেনের ফ্লুইডিটি বা তারল্য তারল্য নিয়ন্ত্রণ করে। তাহলে তারল্য নিয়ন্ত্রণ করে মানে তরলতা নিয়ন্ত্রণ করে আর কি। এইভাবে সে কোষ গঠন সহায়তা করে। ওকে, তাহলে পড়ছো এই কোষ মেমব্রেনের মধ্যে যে তারল্য আছে, তারল্য মানে কি তরল অবস্থা, তরল অবস্থাটা মেনটেন করার দায়িত্ব কার? ভিটামিন ই এর। আর বিভিন্ন রিয়াকশনে হেল্প করে এক কথায়। আচ্ছা, খুব কম ক্ষেত্রে ভিটামিন ই এর অভাব হয় এবং অভাবজনিত লক্ষণও খুবই কম। আল্লাহর রহমত হয়েছে যে আমাদের ভিটামিন ই এর কোনো অভাবজনিত রোগের নাম পড়তে হচ্ছে না, খুব ইজি। তাহলে ভিটামিন ই সম্পর্কে, ভিটামিন এর অভাবে কি হয়? কিছুই হয় না, শেষ। আর যদি ভিটামিন এর অভাব যদি মানে হয়ে যায় কারো ক্ষেত্রে, তাহলে কি খাইতে হবে? এখানে কিছু বলে নাই। যদি অসুবিধা হয় তাহলে ডাক্তার দেখাইতে হবে। আর যদি আমরা যদি চাই যে ভিটামিন এর অভাব না হোক, তাহলে কি খাইতে হবে? ভিটামিন ই এর উৎসগুলা খাইতে হবে। ওকে, এটা বোঝা গেল। তাহলে কাজ পড়লা, যেহেতু কোনো অভাবজনিত কোনো ডিজিজ নাই, তাহলে ডিজিজ পড়ার দরকার নাই। এন্ড প্রতিকারও কিছু নাই। যে যদি কারোর কোনো ক্ষেত্রে রোগ না হয় তাহলে কেউ প্রতিকার ডাক্তার দেখাইতে হবে না। যদি অসুখ হয় তাহলে ডাক্তার দেখাইও। আর যাতে এটা অভাব না হয় সেজন্য কি করতে হবে? ভিটামিন ই যেখানে যেখানে পাওয়া যায় সেগুলো এখানে খাইতে হবে। তো আলটিমেটলি ভিটামিন ই থেকে কোনো পড়াই নাই, পড়া কোথায়? ভিটামিন ডি আর ভিটামিন সি। মনে থাকে যেন, ভিটামিন ই আমাদের তেমন কোনো পড়া নাই। আচ্ছা, ভিটামিন ইর কথা এটা ফালতু, কিছু নাই, মানে এটা সেম জিনিসটাই আবার আসছে আর কি। ভিটামিন কে, দেখো ভিটামিন কে কোথায় পাওয়া যায় এবং এর কাজ কি, কোথায় কোথায় কি আছে। দেখো, সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল, যকৃৎ। ওকে, অনেক কিছু কিন্তু আছে। ডিমের কুসুমটা যেহেতু আমরা ভিটামিন ডির মধ্যে পড়ছি, এখান থেকে আলাদা পড়বো না, পড়লে পেঁচ লাগবে। তাহলে ডিমের কুসুম আমি কেটে দিলাম। সয়াবিন তেল, যকৃৎ। আচ্ছা, এছাড়া সবুজ শাকসবজি, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি। একটু দেখো, সবগুলো জিনিস মোটামুটি আছে। লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি আর যকৃৎ আমরা অন্য জায়গায় পড়ছি। ভোজ্য তেলও পড়ছি অন্যান্য জায়গায়, যার মধ্যে সয়াবিন তেল আছে। তাহলে যদি লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি এগুলো জিজ্ঞেস করে, তখন আনসার হবে ভিটামিন কে। এটা প্রশ্ন না করার সম্ভাবনাই বেশি। যদি উৎস রিলেটেড প্রশ্ন আসে, কই থেকে আসবে? হয় ভিটামিন সি থেকে আসবে, নয়তো ডি থেকে আসবে। আচ্ছা, আর যদি ভিটামিন ই থেকে আসে তাহলে শস্য দানা আসবে।
ভিটামিন কে কাজ দেখো কি, দেহে ভিটামিন কে প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করে, যে প্রোথ্রম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তোমরা যখন আরেকটু বড় হবা তখনই জানতে পারবা যে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর আছে। আমাদের বডিতে টোটাল 12টা বা 13টা ফ্যাক্টর আছে। 13টা বলতেছি কারণ একটা হচ্ছে ইনএক্টিভ ফ্যাক্টর, মানে 12টা ফ্যাক্টর আছে আর কি। যে 12টা ফ্যাক্টরের মধ্যে 4টা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে এই ভিটামিন কেটা, এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর 2 এবং ফ্যাক্টর 3। ফ্যাক্টর 2 এর মধ্যে আছে প্রোথ্রম্বিন, 3 এর মধ্যে আছে থ্রম্বোপ্লাস্টিন। এগুলো কি জিনিস লিখতেছি? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। তোমার যখন হাতে কোথাও কেটে গেল, কেটে যাওয়ার পর দেখো না সাথে সাথে এটা হচ্ছে জমাট বেঁধে যায়, তোমার কি রক্ত গড়ায় পড়তে থাকে? পড়তে কিন্তু থাকে না। তাহলে থ্রম্বোপ্লাস্টিন সাধারণভাবে থাকে না, যদি কারোর ক্ষেত্রে কোনো রোগ থাকে, স্পেশালি ডায়াবেটিস মেলাইটাস অথবা এই যে ভিটামিন স্কারভির জন্য হইতে পারে। তো এইসব রোগ যদি থাকে সেই ক্ষেত্রে হইতে পারে, কিন্তু ইন জেনারেল তোমার কিন্তু যখন হাত কাটবে, যদি কম জায়গা নিয়ে কাটে, তখন কিন্তু ভিটামিন কে এর মাধ্যমে এবং এবং বিভিন্ন ধরনের যে ফ্যাক্টর গুলো আছে, ক্লটিং ফ্যাক্টর, যেগুলাকে তঞ্চন ফ্যাক্টর বলে আর কি। রক্ত তঞ্চন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তাহলে জমাট বাঁধার কিছু ফ্যাক্টর আছে, টোটাল 12টা ফ্যাক্টর। এই 12টা ফ্যাক্টরের মধ্যে 4টা ফ্যাক্টর কি ভিটামিন কে হেল্প করে, যার মধ্যে 2টা ফ্যাক্টরের নাম এখন জেনে রাখো, একটা প্রোথ্রম্বিন আর একটা থ্রম্বোপ্লাস্টিন। মনে রাখবা ভিটামিন কে এর ফলে এই প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হতে পারে, যার ফলে থ্রম্বিন আর থ্রম্বোপ্লাস্টিন, এই থ্রম্বিনটা পরবর্তীতে থ্রম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভেট করে। তো থ্রম্বিন থ্রম্বোপ্লাস্টিন খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর রক্তের জমাট বাঁধার জন্য। যে 4টা ফ্যাক্টর না থাকলেই না, মানে না থাকলে রক্ত জমাট বাঁধা হবে না। তার মধ্যে 2টা ফ্যাক্টর হচ্ছে এই 2টা। তাহলে এই 2টা যদি না থাকে, এই 2টা না থাকার জন্য রিজন কি হবে? ভিটামিন কে না থাকা। তাহলে তোমার বডি যদি ভিটামিন কে অভাব থাকে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে থ্রম্বিন আর থ্রম্বোপ্লাস্টিন এদেরকে অ্যাক্টিভেট করতে পারবে না বা এদেরকে সক্রিয় করতে পারবে না। আর যদি সক্রিয় করতে না পারে তাহলে এরা তৈরি হবে না, আর এরা যদি তৈরি না হয় তাহলে রক্ত জমাট বাঁধতে পারবে না। তাহলে এই দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? প্রোথ্রম্বিন বলা আছে আর থ্রম্বোপ্লাস্টিন। জাস্ট মনে রাখো। তুমি যদি প্রোথ্রম্বিন লেখো কোনো অসুবিধা নাই, একটা লিখলেও হবে, তোমার বইতে একটাই আছে। তারপর দেখো, এখানে ভিটামিন কে নিয়ে আরো কিছু কথা আছে। যে যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়, এটা আমরা সবাই জানি, বা না জানলে সামনে জানবো আর কি। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ওকে, এটা নিয়ে কথা আছে, এটা বলবো। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচেও দেহাভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যায়। তো অপারেশনের সময় রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ করার জন্য ভিটামিন কে লাগে। আগেই বলছি যে রক্ত তঞ্চনের জন্য বা রক্ত জমাট বাঁধার জন্য কি লাগে? ভিটামিন কে লাগে। আর ভিটামিন কে ছাড়া আমার রক্ত তঞ্চন হচ্ছে না। সো আলটিমেটলি আমার এই যে অপারেশন করার সময় রোগীর দেহে মানে যথেষ্ট পরিমাণে ভিটামিন কে থাকতে হবে। এই হচ্ছে কথাবার্তা। এখানে কোনো ডিসঅর্ডার নাই তেমন, জাস্ট প্রতিকার এখানে কিছু লিখে নাই। আর যাতে ভিটামিন কে এর অভাব না থাকে সেজন্য কি কি খাইতে হবে এটা হচ্ছে মাথার মধ্যে রাখলেই হয়। আচ্ছা, এখানে একটা কথা বলছিলাম যে পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। পিত্তরস কোন কোন ভিটামিন শোষণে হেল্প করে? মনে রাখবা, পিত্তরস যারা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কে কে আছে? এ, ডি, ই, কে। এই 4টা ভিটামিনের জন্যই পিত্তরস ভূমিকা রাখে। এটা হচ্ছে সাইন্টিফিক কথা। তোমার বইয়ে যেহেতু শুধুমাত্র কে এর কথা লিখছে, তুমি পরীক্ষা আসলে কে দিবা। যদি রিটেনে লিখতে হয় তখন 4টার কথাই লিখো, আর যদি এমসিকিউতে আসে 4টার মধ্যে একটা সিলেক্ট করতে হয় তখন কে দিবা। ঠিক আছে? তাহলে যারা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এদেরকে শোষণ করার জন্য পিত্তরস প্রয়োজন হয়। যারা চর্বিতে দ্রবণীয় না, ভিটামিন বি আর সি, এরা পানিতে দ্রবণীয়, এরা ডিরেক্ট চলে যেতে পারে, বেপন প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করতে পারে। আর এ, ডি, ই, কে, এই 4টার শোষণ প্রক্রিয়া ঘটার জন্য কি লাগে? পিত্তরস লাগে। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। ভিটামিন কে এর কোনো প্রতিকার, মানে যার কোনো রোগই নাই তেমন একটা, তার আর প্রতিকার কি? আর লাস্টে বল, এই হচ্ছে কথাবার্তা। প্রতিরোধ কি কি? ভিটামিন কে যেখানে পাওয়া যাবে সেগুলো খাইতে হবে, তাহলে ভিটামিন কে এর অভাব লাগে না।
দাঁতের মধ্যে কি রক্ত থাকে? কমেন্ট 11 বার লিখছি। আচ্ছা, রক্ত থাকে, হ্যাঁ, রক্তনালী থাকে, ক্যাপিলারি থাকে, অনেক কিছু থাকে। ভাই যদি আসে ডিমের কুসুম কোন ভিটামিনের উৎস, তাহলে কোনটা দিবা? ভিটামিন ডি দিও। সাধারণত যদি ডি আসে, আর মানে যদি পরীক্ষায় আসে, তখন ডি আর কি একসাথে দিবে না। যকৃৎ কি? লিভার, লিভার। যকৃৎ মানে লিভার। আমি বললো না যে মানুষের লিভার কেটে তারপর খাবা, এটা না, কিন্তু অন্য কোনো প্রাণী, মুরগিরও তো লিভার আছে তাই না, গরুর লিভার আছে, তো এদেরটাও আমরা খাইতে পারি। লিভার মানে আরেকটা নাম আছে কলিজা। গরুর কলিজা আমরা খাই না, এই জিনিসটা খাইতে বলছে, মানুষেরটা খাইতে বলে নাই। আচ্ছা, অনেক কোয়েশ্চেনই আছে। মরিচের মধ্যে ভিটামিন সি থাকে। বহু নির্বাচনী প্রশ্ন। ডিমের কুসুমে কোনটি থাকে? ওকে, চলে আসলো, তুমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলা সেই কোয়েশ্চেনটাই চলে আসছে। কিভাবে আনসার বলো? একটু আগেই বলছি, 1 মিনিট আগেই বলছি। কুইজ আছে, এরপরে কোয়েশ্চেনটা কুইজ। ওকে, ভিটামিন ডি দিবা, যদি এবার কে আছে তারপরে ভিটামিন ডিটা এখানে মেইন। ওকে, কুইজের জন্য সবাই প্রিপেয়ার হয়ে যাও। ওকে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আচ্ছা, তোমাদের মনে হয় পোলটা আবার আসছে, তা আবার আবার পার্টিসিপেট করো। পোলটা ভুলে বন্ধ হয়ে গেছিল, আবার পার্টিসিপেট করো। মাত্রই পড়ছি তাই না? সবাই পার্টিসিপেট করে ফেললো, আরো 10% বাকি আছো তোমরা। সবাই পার্টিসিপেট করে ফেলেন দ্রুত। ওকে, ঠিক আছে, আমরা পোলটা ক্লোজ করে ফেলি। এটা আমরা মাত্রই দেখে আসছি তাই না? কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে, বরিশাল বোর্ড 19। ভিটামিন কে রক্ত ক্ষরণে মেইন কাজ করে। এখানে যদি অনেক ভাবে লিখছে আর কি, আলটিমেটলি রক্ত ক্ষরণের কথা বা রক্ত জমাট বাঁধার কথা, এগুলো নিয়ে মেইন ডিল করবে কে? এইটা হচ্ছে ভিটামিন কে হবে আনসার। সবারই পারার কথা, লাস্ট আমরা এটাই পড়ছিলাম এবং এখান থেকে পরীক্ষা আসছে। লিডার বোর্ডটা আমরা একটু দেখে ফেলি। সিয়াম, ফাহিম, সাদ চৌধুরী, নাফিস, তারিফ, আতকিয়া, কাউসার আহমেদ, ফাইয়াজ, নাজিফা, সোয়াদ, সবাইকে কনগ্রেচুলেশনস। ফার্স্টেস্ট ফিঙ্গারটা একটু দেখে ফেলি। আচ্ছা, ফার্স্টেস্ট ফিঙ্গার যারা দিছে সবারটা আনসার কারেক্ট হয়েছে। তো সবাইকে অনেক অনেক কনগ্রেচুলেশনস। আবার নামগুলা বলি: সিয়াম, ফাহিম, সাদ চৌধুরী, নাফিস, তারিফ, আতকিয়া,
কাউসার আহমেদ, ফায়াজ, নাজিফা, সোয়াদ, সবাইকে আবারও কংগ্রেচুলেশনস। সবার জন্য হাততালি। ঠিক আছে, এরপর দেখো বাড়ির কাজ। সোহানার বয়স 8 বছর, সে প্রতিদিন 1400 কিলোক্যালোরি আমিষ জাতীয় খাদ্য খায়। আমিষ মানে প্রোটিন আর কি। তো প্রয়োজন অনুযায়ী শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য খেলেও শাক সবজি ফলমূল কখনোই খায় না। সোহানার খাদ্যাভ্যাস তার দেহে বিভিন্ন রোগ সৃষ্টির কারণ হতে পারে। তাহলে শাক সবজি ফলমূলের মধ্যে কোন কোন ভিটামিন আছে, ওই ভিটামিনগুলোর নাম লিখবা। ভিটামিনগুলোর কি কি ডিজিজ তৈরি করতে পারে সেগুলোর নাম লিখবা। সোহানা প্রতিদিন কত গ্রাম আমিষ খায়, এটা হচ্ছে নির্ণয় করো। এই আলটিমেটলি এগুলো তোমার মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। যারা বলছে পজিশন 12, ঠিক আছে। ভাই আমি জানতে চাই আমার সারা দেহে কোনো রোগ আছে কিনা, আমি কিভাবে জানবো? এটার জন্য বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে। তুমি একটু ডাক্তারের কাছে পরামর্শ নিলে তিনি বিভিন্ন টেস্ট দিবেন, সেই টেস্টগুলোর আউটকাম কি আসে সেগুলো অনুসারে তোমাকে বেসিস ওই অনুসারে আগাইতে হবে আর কি। ওভারঅল তোমাকে দেখে বলা যাবে না যে তোমার বডিতে কোনো ডিজিজ আছে কিনা, অনেকগুলো টেস্ট করতে হবে। আচ্ছা, অনেকে অনেক পজিশন আসছে, সবাইকে কনগ্রেচুলেশনস। যাদের হয়েছে অবশ্যই কনগ্রেচুলেশন, যাদের হয় নাই তাদেরকে কনগ্রেচুলেশনস। কারণ পার্টিসিপেট করতে থাকলে আস্তে আস্তে মানে ভুল করে তো মানুষ শিখে, বাট ভুলটাকে সংশোধন করতে হবে। ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস, এটা না, বরং কারেকশন অফ ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস। আমি কোন বোর্ডে? আমার এসএসসি ছিল সিলেট বোর্ডে, আর কলেজ ছিল ঢাকা বোর্ডে, ঢাকা নটরডেম কলেজে ছিলাম। আপনি হিউম্যান বডি কোন পার্টির ডক্টর? আচ্ছা, আমি ডক্টর এখনো হই নাই, সেকেন্ড ইয়ারে আছি, সব বিষয়ে পড়াশোনা করি আর কি। ডিএমসি তে চান্স পাইতে কত সময় পড়া লাগে? ক্লাস 8-এ এখন অন এভারেজ যতটুকু পড়া যায়, স্কুলের পড়া শেষ করে, উদ্ভাসের পড়া শেষ করে, আরো যদি 4 থেকে 6 ঘন্টা বা তার চেয়ে বেশি যদি পড়তে পারো, খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট। বাট এক একজনের কাছে আসলে পড়াটা এক এক রকম। কারো কাছে 8 ঘন্টা লাগে, কারো কাছে 4 ঘন্টায় হয়, 2 ঘন্টায় হয়। তো যার কাছে যতক্ষণ লাগে, বাট অন এভারেজ যদি 4 ঘন্টা বা তার চেয়ে মোর উদ্ভাসের পড়া, স্কুলের পড়া এগুলো ছাড়া তখন পড়তে পারো, তাহলে অনেক ভালো অবস্থানে আছো। আর যদি বলো যে কলেজ লাইফে যে কেমন পড়তে হয়, কলেজ লাইফে সারাদিনই পড়তে হয়। ডিএমসি তে চান্স কিভাবে পাবো? এখন থেকে সবকিছু, সব ধরনের বেসিক ক্লিয়ার রাখবা, সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিবা, যাতে সব বেসিক এক কথায় ক্লিয়ার থাকে। দেন কলেজ লাইফে আসলে অনেক পড়তে হবে, সেই সময় অনেক কথা হবে। হ্যাঁ, আপনি ডিএমসি তে কততম হয়েছিলেন? সেকেন্ড হয়েছিলাম 23 সেশনে। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলায়। দিগন্ত মন্ডল বলছে কতগুলো টেস্ট হতে পারে? তোমার একটা টেস্টের আউটকামে যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ, নেগেটিভ, সরি নেগেটিভ যদি আসে তাহলে তো নেগেটিভ, যদি পজিটিভ আসে তাহলে তো অনেক আর মানে ফার্দার টেস্ট করতে হবে, ওইভাবে বলা যাবে না। হ্যাঁ, ক্লাস 8-9-এ কতক্ষণ পড়তে হয়? 8-9। আর বায়োলজিতে কেমন ভালো হবে হব? বায়োলজিতে ক্লাস 8-9-এ বলতে বোঝায় যা, তা আসলে বায়োলজির মধ্যেই পড়ে না। বায়োলজি আর একটু যখন আরেকটু বড় হবা, 9-10-এ যাবা, তারপর আরো বড় হবা, কলেজে যাবা, তার চেয়ে আরো বড় হবা, তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে। কারণ এখন তোমরা যা বায়োলজি পড়ো এগুলো হচ্ছে অনেকটা সাধারণ বিজ্ঞানের অংশ, এগুলোকে আমরা বায়োলজি বলি না আর কি। এটা পড়ার জন্য মোটামুটি একটু সময় দিতে হবে। আর যে জিনিসটা, ধরো একটা ডিজিজ আছে, ডিজিজটা দেখতে কেমন, গুগলে সার্চ করবা। যেমন স্কারভির আছে, আমি কোনো ছবি দেখাই নাই, কিন্তু রিকেটস আর অস্টিওম্যালসিয়ার ছবি দেখাইছে। তুমি বা তোমার হোম টাস্ক হচ্ছে স্কারভির একটা ছবি দেখা, ছবি দেখলে বুঝতে পারবা যে আসলে ডিজিজটা কেমন হয়। রায়ন বলছে ছুটি, হ্যাঁ ছুটি। ডিএমসি তে চান্সে কি নেগেটিভ মার্কিং হয়? হ্যাঁ, নেগেটিভ মার্কিং হয়। এনডিসি তে আপনার পজিশন কত ছিল? এনডিসি তে ভর্তি পরীক্ষা হয় না, তো এনডিসি তে ওইভাবে কোনো পজিশন থাকে না, তবে ইন্টারনাল এক্সাম গুলোর পজিশন থাকে। আমি খুব বেশি খাই না, আমার কি এটা বাড়ানো উচিত? এটা ডিপেন্ড করে, এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম, মেটাবলিজম এক এক রকম। তো তোমার বডিতে যদি ওই মাত্রায় খাওয়া প্রয়োজন হয় তাহলে ওই রকম খাবা, যদি এর চেয়ে কম খাওয়ার প্রয়োজন হয় তাহলে ওই পরিমাণে খাবা, বেশি হলে বেশি। মানে তোমার বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এবং বডির মধ্যে যেসব বিক্রিয়া ঘটতেছে, মেটাবলিজম ঘটতেছে, সেগুলোর উপর ডিপেন্ড করে। ভাই সরি, চুলের ত্বকে কি ভিটামিন ই কাজে লাগে? হ্যাঁ কাজে লাগে। ভিটামিন
ই, ভিটামিন সি, ভিটামিন এ এগুলো কাজে লাগে। আর প্রোটিন হচ্ছে এখানে মেইন প্রায়োরিটি, প্রোটিনটা মেইনলি কাজে লাগে। ডিমের কুসুমের কি কি গুণ? অনেক, মানে ডিম হচ্ছে একটা আদর্শ খাবার যার মধ্যে সব ধরনের খাদ্য উপাদান আছে। তুমি যদি বলো ভাইয়া শর্করা আছে কিনা, আছে। যদি বলো প্রোটিন আছে কিনা, ভাইয়া আছে। যদি বলো স্নেহ আছে কিনা, আছে। ভিটামিন, খনিজ লবণে সবই আছে, এবং কিছু পরিমাণে এর ভিতরে পানিও আছে। তাহলে এক কথায় 6 ধরনের খাদ্য উপাদান কোথায় পাওয়া যায়? দুধ এবং ডিম হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ, এবং এই জন্য দুধ আর ডিমকে আদর্শ খাদ্য উপাদান বলা হয়। আমার চোখে স্পেকটিকলস আসলো কেন? যখন কোভিডের সময় ইয়া ছিল, অনলাইন ক্লাস ছিল, তখন অনলাইন ক্লাস বেশি বেশি করতাম, এই জন্য আসছিল। যারা বলছে কতক্ষণ ঘুমানো উচিত, ঘুমানো উচিত 6 ঘন্টা হলো অ্যাভারেজ। যারা ছোট আছো বয়সে, তোমরা এখন যথেষ্ট ছোট, তো তোমাদের 8 ঘন্টা ঘুমালে অসুবিধা নাই। এর চেয়ে কমও অনেক সময় ঘুমানো যায়, লাইফে অনেক সময় অনেক প্রয়োজন হয়, এর চেয়ে কম ঘুমিয়ে থাকতে হয়। ইয়াসিন জিজ্ঞেস করছে আদর্শ খাবার কয়টা? খাবার তো অনেক কিছু আছে, আমাদের আশেপাশে সহজলভ্য খাবারগুলোর মধ্যে বললাম দুধ আর ডিম। ভিটামিন বি এর উৎসগুলা কি? ভিটামিন বি এর উৎসগুলা তো গত ক্লাসে পড়ে আসছো। ভিটামিন বি তো একা না, এটার মধ্যে অনেকগুলো ভিটামিন আছে। ভিটামিন বি 1, 2, 3, 5, 6, 7, 12, 9। মাথা ব্যথা হলে কি করবো? ডিপেন্ড করে মাথা ব্যথা কিসের জন্য হচ্ছে। আমার বয়স কত? আমার বয়স 20 বছর। কম ঘুমালে কি সমস্যা হয়? এটা সবচেয়ে বেশি আমার হওয়ার কথা, কারণ আমার ঘুম আসলে আসলে খুবই কম। লাস্ট এই গত 20-25 দিনে আমার হচ্ছে অ্যাভারেজ ঘুম ছিল 2 থেকে 3 ঘন্টা। তো শরীরে ব্যথা হয়, এটা হলো বড় কথা। কোয়েশ্চেন আর আসে না কেন? ওকে, মোটামুটি আমাদের কোয়েশ্চেন হয়ে গেছে সবকিছু। ওভার অ্যাক্টিভ ব্লাডার কি? তোমার স্পেলিং এ কোনো একটা ভুল আছে, স্পেলিং ঠিক করো তাহলে বলতেছি। অর্জিতা বলছে তারা তো অনলাইনে ক্লাস করে, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা কিনা। হ্যাঁ, অসুবিধা হবে স্ক্রিনের মধ্যে অনেকক্ষণ থাকলে। তো মিনিমাম 6 ইঞ্চি ডিফারেন্স রাখবা তোমার চোখ আর ফোনের স্ক্রিন থেকে, বা যেখানে ক্লাস করো। যদি ল্যাপটপে ক্লাস করে থাকো তাহলে ল্যাপটপের স্ক্রিন থেকে। আর খুবই ভালো হয় যদি ল্যাপটপ বা ডেস্কটপ ওইভাবে করো। ফোনের মধ্যে স্ক্রিন অনেক ছোট থাকে, তো তো এই জন্য চোখের অসুবিধা ঘটার সম্ভাবনা বেশি থাকে। যদি সুবিধা হয়, মানে যদি পারো, তাহলে আইপ্যাড বা কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ এগুলোর মধ্যে, পিসির মধ্যে ক্লাস করার চেষ্টা করবা। শরীরে পাওয়ার কিভাবে আনবো? পাওয়ার তো অনেকভাবে, আসলে খাবার দাবার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, তারপর হাঁটা চলার মাধ্যমে আনতে হবে। ডিপেন্ড করে এক একটা মেন। কত গ্লাস পানি পান করব? আনুমানিক 1,500 লিটার, সরি 1,500 ml, মানে 1.5 লিটার খাওয়া উচিত। ওকে, ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবে, তোমার সবার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।